কিছুদিন আগে আমার এক অভিজ্ঞ কূটনীতিকের সাথে কথা হচ্ছিল, যিনি বোগোটা আর মেক্সিকো সিটির ক্ষমতার অলিন্দে কয়েক দশক কাটিয়েছেন। তিনি বলছিলেন, একসময় ওয়াশিংটন ছিল একটা চমৎকার নাট্যশালার মতো, মানে কোনো সার্বভৌম দেশের ওপর অর্থনৈতিক সংশোধন বা হস্তক্ষেপ করার আগে সেটাকে খুব সুন্দর করে গণতন্ত্র আর মানবাধিকারের একটা মখমলের কাপড়ে মুড়িয়ে দেওয়া হতো। তিনি এটাকে একটা দামি স্যুটের সাথে তুলনা করলেন, যার আড়ালে আসলে একটা ভারী মুগুর লুকানো থাকত। সবাই জানত মুগুরটা আছে, কিন্তু ওই স্যুটের সৌজন্যে সম্পর্কটা অন্তত টিকে থাকত। কিন্তু কথা বলতে বলতে হঠাৎ তার গলার স্বর বদলে গেল। তিনি বলছিলেন, এখন সে মখমলের আবরণটা আর নেই, একদম উধাও। এখন শুধুই কাঁচা, নগ্ন ভাষা। কার্টেল দমনের নামে প্রতিবেশী দেশের সামরিক অভিযানের থুমকি, সার্বভৌম রাষ্ট্রগুলোকে অবাধ্য ভৃত্যের মতো শাসন করা, এমনকি পানামা খালকে নিজেদের সম্পত্তি বলে দাবি করা। ওপর থেকে দেখলে মনে হবে এটা যেন বিশৃঙ্খলার এক ছবি, যেখানে শুধু ইগো আর অহংকার। কিন্তু একটু পেছন থেকে দেখলে একটা অন্য প্যাটার্ন চোখে পড়ে। আমেরিকা গত ১০০ বছর ধরে আধিপত্য আর উদারতন্ত্রের যে দ্বিমুখী খেলা খেলেছে, এখন তারা নিজেরাই সেই স্ক্রিপ্টে আগুন ধরিয়ে দিয়েছে। আর সবচেয়ে অস্বস্তিকর বিষয় আগ্রাসনটা নয়, বরং এই নগ্ন সত্যতা। ল্যাটিন আমেরিকাকে মিত্র হিসেবে না দেখে নিজেদের ঘরের পেছনের উঠান হিসেবে দেখার এই মানসিকতাটা আবার লুকানো থাকছে না। আর ঠিক এই সময়েই ল্যাটিন আমেরিকার মানচিত্রটা অন্য রঙে রাঙানো হচ্ছে। একদিকে ওয়াশিংটনের হুঙ্কার, আর অন্যদিকে নিঃশব্দের ডিজিটাল ট্রেড রুট, ফাইবার অপটিক কেবল, এনার্জি গ্রিড, এগুলো আন্দিজ পর্বতমালাকে সরাসরি পূর্ব এশিয়ার সাথে জুড়ে দিচ্ছে। কিছুদিন আগে ব্রাজিলের একটা কারখানায় প্রেসিডেন্ট লুলা দা সিলভা যখন একটা চীনা এসইউভির বনেটে সই করছিলেন, ওটা শুধু একটা গাড়ির উদ্বোধন ছিল না, ওটা ছিল কয়েক দশকের পুরনো এক আধিপত্যের অবসান। আমেরিকা যেখানে চাবুক হাতে শাসন করতে চাইছে, চীন সেখানে নিয়ে এসেছে ইকোসিস্টেম গ্লোবালাইজেশন, যেখানে তারা কেবল সম্পদ নিচ্ছে না, বরং স্থানীয় শিল্প গড়ে তুলছে। এই ইকোসিস্টেম গ্লোবালাইজেশন ধারণাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই পুরো আলোচনার মোড়টা ঘুরে যায়। হ্যাঁ, কারণ আগে যখন ল্যাটিন আমেরিকায় চীনা বিনিয়োগের কথা উঠত, তখন তো একটাই ছবি মাথায় আসত। একদম, সম্পদ আহরণ, মানে চীন বন্দর বা খনি কিনছে, কাঁচামাল নিজেদের দেশে নিয়ে যাচ্ছে। একটা নব্য উপনিবেশবাদী দৃষ্টিকোণ থেকে দেখা হতো আর কি। অনেকটা পুরনো মডেলের মতোই, তাই না? শুধু খেলোয়াড়টা বদলে গেছে। কিন্তু আপনি বলছেন ছবিটা এখন বদলে গেছে। এই ইকোসিস্টেম গ্লোবালাইজেশন শব্দটা বেশ ভারী শোনায়। সহজ করে বললে এর মানেটা আসলে কি? এটা আসলে শুধু একটা নতুন নাম নয়, এটা একটা সম্পূর্ণ ভিন্ন দর্শন। এর মূল কথাটাই হলো, শুধু পণ্য আমদানি বা রপ্তানি নয়, বরং যে দেশে বিনিয়োগ করা হচ্ছে সেই দেশের ভেতরেই শিল্প তৈরির ক্ষমতা বা ক্যাপাসিটি গড়ে তোলা। ক্যাপাসিটি তৈরি করা। হ্যাঁ, এর সবচেয়ে ভালো উদাহরণ হল ব্রাজিলের সাও পাওলোতে গ্রেট ওয়াল মোটরস বা GWM এর কারখানা। ও হ্যাঁ, ওই ঘটনাটা তো বেশ প্রতীকী। তারা একটা পুরনো মার্সিডিজ বেঞ্জ কারখানা কিনে নিয়েছিল, তাই না? ঠিক তাই, একটা জার্মান লাক্সারি ব্র্যান্ডের বন্ধ কারখানায় এখন চীনের নিউ এনার্জি ভেহিকল তৈরি হচ্ছে। এর চেয়ে বড় প্রতীক আর কি হতে পারে? কিন্তু প্রতীকের চেয়েও গুরুত্বপূর্ণ হলো তারা সেখানে কি করছে। GWM শুধু কারখানার বাতিগুলো আবার জ্বালায়নি, তারা সেখানে বছরে 50,000 গাড়ি তৈরির ক্ষমতা সম্পন্ন একটা বিশাল উৎপাদন কেন্দ্র তৈরি করেছে। 50,000? হ্যাঁ, আর এখানেই ইকোসিস্টেম শব্দটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা 4 আওয়ার লজিস্টিক সার্কেল নামে একটা মডেল চালু করেছে। 1 মিনিট, 4 আওয়ার লজিস্টিক সার্কেল, এটা শুনতে বেশ নির্দিষ্ট লাগছে। মানে যন্ত্রাংশ সরবরাহকারীদের কারখানার একদম কাছেই থাকতে হবে? এক কথায় হ্যাঁ, মডেলটা ঠিক তাই। যারা গাড়ির সিট, গ্লাস, ব্যাটারি বা ইলেকট্রনিক্স তৈরি করে, তাদের বলা হচ্ছে মূল কারখানার 4 ঘন্টার ড্রাইভের মধ্যে নিজেদের প্রোডাকশন ইউনিট খুলতে। তার মানে তারা সরবরাহকারীদের বাধ্য করছে নিজেদের কারখানার পাশে চলে আসতে? বলা যেতে পারে। এর ফলে যেটা হচ্ছে, সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলটা আর আন্তর্জাতিক থাকছে না, এটা পুরোপুরি স্থানীয় হয়ে যাচ্ছে। এর প্রভাবটা একবার ভাবুন। তার মানে সাও পাওলোর একটি ছোট মেশিন শপের মালিককে এখন আর চীনের গুয়াংডংয়ের কোনো বিশাল সরবরাহকারীর সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে না? একদম না। সে নিজেই এখন এই নতুন ইকোসিস্টেমের একটা অংশ হয়ে যাচ্ছে। এটা তো স্থানীয় অর্থনীতির জন্য একটা বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার।
কারণ এর ফলে একটা শিল্প ঘনত্ব বা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি হচ্ছে। সবাই কাছাকাছি থাকায় খরচ কমছে, সময় বাঁচছে, আর নতুন নতুন স্থানীয় ব্যবসাও গড়ে উঠছে। GWM এর লক্ষ্য হল মাত্র ৩ বছরের মধ্যে তাদের ৬০% যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি করা। ৩ বছরে ৬০%? এটা তো শুধু গাড়ি অ্যাসেম্বল করা নয়, এটা একটা আস্ত শিল্প ব্যবস্থা তৈরি করা। ঠিক। আর এই কারণেই তো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা নিজে এসে কারখানার প্রথম গাড়ির বনেটে সই করেছিলেন। শিল্প সক্ষমতাকে স্বাগত জানাচ্ছেন। একদম। তিনি কোনো বিদেশি পণ্যকে সমর্থন দিচ্ছিলেন না, তিনি তার নিজের দেশে অত্যাধুনিক প্রযুক্তি আর উৎপাদনকে সমর্থন দিচ্ছিলেন। আগে ব্রাজিলের মডেলটা ছিল প্রোডাক্ট ইনপুট। মানে সয়াবিন বিক্রি করে সেই টাকা দিয়ে বিদেশ থেকে গাড়ি কেনা। হ্যাঁ, আর এখন এটা হয়ে যাচ্ছে ক্যাপাসিটি আউটপুট মডেল। অর্থাৎ ব্রাজিল এখন নিজেই উচ্চ প্রযুক্তির নিউ এনার্জি ভেহিকল তৈরি করার ক্ষমতা অর্জন করছে। পার্থক্যটা এখানেই। কিন্তু এত বড় আকারের উৎপাদন তো বিচ্ছিন্নভাবে সম্ভব নয়। এই হাজার হাজার গাড়ি আর তাদের যন্ত্রাংশ আনা নেওয়ার জন্য তো উন্নত রাস্তাঘাট আর বন্দরেরও প্রয়োজন। সেই দিকটা তারা কিভাবে সামলাচ্ছে? খুবই ভালো প্রশ্ন। কারণ একটা ইকোসিস্টেম শুধু কারখানার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আর এখানেই পেরুর চ্যানকে বন্দরের মতো বিশাল প্রকল্পগুলো সামনে আসে। পেরুর বন্দর? ব্রাজিলের গাড়ির কারখানার সাথে পেরুর বন্দরের সংযোগটা কি? ভৌগোলিকভাবে তো দেশ দুটো বেশ দূরে। সংযোগটা হলো পুরো মহাদেশের ভবিষ্যৎ। চ্যানকে বন্দরটি এশিয়া এবং ল্যাটিন আমেরিকার মধ্যে একটা সম্পূর্ণ নতুন স্থল সমুদ্র করিডর খুলে নিচ্ছে। আচ্ছা। আগে ব্রাজিলের মতো দেশ থেকে কোনো পণ্য এশিয়ায় পাঠাতে হলে আটলান্টিক মহাসাগর ঘুরে পানামা খাল পার হয়, তারপর প্রশান্ত মহাসাগরে যেতে হতো। এটা একটা দীর্ঘ এবং ব্যয়বহুল পথ ছিল। মানে পুরো মহাদেশটাকে প্রায় চক্কর দিতে হতো। চ্যানকে বন্দর সেই হিসাবটা কিভাবে বদলে দিচ্ছে? চ্যানকে বন্দরটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে, সরাসরি প্রশান্ত মহাসাগরের তীরে। এখন ব্রাজিলের পণ্য সড়কপথে আন্দিস পর্বতমালা পেরিয়ে পেরুর চ্যানকে বন্দরে পৌঁছাতে পারবে এবং সেখান থেকে সরাসরি জাহাজে করে এশিয়ায় চলে যাবে। এতে তো কয়েক সপ্তাহের যাতায়াতের সময় বেঁচে যাবে। একদম। এটা পুরো দক্ষিণ আমেরিকার লজিস্টিক্স মানচিত্রটাই নতুন করে এঁকে দিচ্ছে। ভাবুন, যে পণ্য পাঠাতে আগে 1 মাসের বেশি লাগত, সেটা এখন হয়তো 2 সপ্তাহেই পৌঁছে যাবে। এটা তো ব্যবসা বাণিজ্যের জন্য একটা গেম চেঞ্জার। কিন্তু এই ধরনের মেগা প্রকল্পে স্থানীয় মানুষের ভূমিকা কী থাকে? আমরা প্রায়ই দেখি যে বিশাল সব পরিকাঠামো তৈরি হয়, কিন্তু স্থানীয় কর্মীরা শুধু সাধারণ শ্রমিকের কাজই পায়। এখানেও কি তাই হচ্ছে? এখানেই আরেকটা দিলচস্প দিক আছে। এই মেগাবন্দর পরিচালনার জন্য প্রচুর প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন। এটি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড পোর্ট। অটোমেটেড পোর্ট? হ্যাঁ, তাই পেরুর কর্মীদের এখন জটিল অটোমেটেড ক্রেন চালানো, ডিজিটাল লজিস্টিক্স ম্যানেজমেন্ট এবং কন্টেইনার ট্র্যাকিং সিস্টেমের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তার মানে চীনা অপারেটররা স্থানীয় কর্মীদের শুধু মাল ওঠানো নামানোর কাজ না দিয়ে বরং পুরো সিস্টেমটা চালানো শেখাচ্ছে। এটা তো বেশ অবাক করার মতো। অবাক করার মতো, কিন্তু যৌক্তিক। কারণ দীর্ঘমেয়াদে স্থানীয় দক্ষ কর্মী দিয়ে কাজ করানোটা বিদেশ থেকে কর্মী আনার চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। এর ফলে পেরুতে এমন এক নতুন শ্রেণীর কর্মী তৈরি হচ্ছে যাদের দক্ষতা একবিংশ শতাব্দীর স্বয়ংক্রিয় অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। তারা এখন আর শুধু ডক কর্মী নয়, তারা হয়ে উঠছে আধুনিক লজিস্টিক্স টেকনিশিয়ান। তার মানে ঠিক যেমন ব্রাজিলে গাড়ি তৈরির ক্যাপাসিটি তৈরি হচ্ছে, তেমনি পেরুতে বন্দর পরিচালনার ক্যাপাসিটি তৈরি হচ্ছে। একদম, দুটোই সক্ষমতা তৈরির উদাহরণ। বেশ, তাহলে আমরা দেখলাম শিল্পায়ন হচ্ছে, অবকাঠামো তৈরি হচ্ছে, কিন্তু এই বিশাল সব প্রকল্প, কারখানা, মেগাপোর্ট, এগুলোর জন্য তো বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন। এই টাকাটা আসছে কোথা থেকে, আর এর সাথে কি শর্ত জুড়ে দেওয়া হচ্ছে? কারণ আমরা প্রায়শই ঋণের ফাঁদ বা ডেট ট্র্যাপ ডিপ্লোমেসির কথা শুনি। এই আলোচনাটা খুবই জরুরি, কারণ এই পরিবর্তনের মূলে রয়েছে চীনের উন্নয়ন অর্থায়নের মডেল, যা প্রচলিত পশ্চিমা মডেল থেকে বেশ কিছুটা আলাদা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অধীনে চীন যে বিনিয়োগগুলো করছে, তার দর্শনটাই হল অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন, কোনো জবরদস্তিমূলক রাজনৈতিক শর্ত ছাড়াই। শর্ত ছাড়া এই কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? এর কোনো পরিষ্কার উদাহরণ কি আছে যেখানে একটা ছোট্ট দেশ চীনের সাথে চুক্তি করে সত্যিই লাভবান হয়েছে? এর একটা চমৎকার উদাহরণ হল চীন ইকুয়েডর মুক্ত বাণিজ্য চুক্তি। সাধারণত
চীনের মতো একটি বিশাল অর্থনীতির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যে কোনো ছোট দেশ ভয় পাবে? স্বাভাবিক। আশঙ্কা থাকে যে সস্তা চীনা পণ্যে দেশের বাজার ছেয়ে যাবে আর স্থানীয় শিল্প ধ্বংস হয়ে যাবে। ঠিক, এটা একটা খুবই যৌক্তিক ভয়, কিন্তু ইকুয়েডরের ক্ষেত্রে ফলাফলটা হলো একদম উল্টো। তাই নাকি? কিভাবে? চুক্তির শর্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ইকুয়েডরের দুর্বল শিল্পগুলো সুরক্ষিত থাকে, কিন্তু সবচেয়ে বড় লাভটা হয়েছে অন্য জায়গায়। ইকুয়েডর তাদের অপ্রচলিত কৃষিপণ্য, যেমন ধরুন ড্র্যাগন ফ্রুট, কুইনোয়া এবং চিংড়ি, চীনের বিশাল বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পেয়েছে। তার মানে আন্দিজের একজন সাধারণ ড্র্যাগন ফ্রুট চাষির জন্য এটা একটা লাইফলাইন। ঠিক তাই। আগে হয়তো তার ফসল স্থানীয় বাজারেই বিক্রি করতে হতো, কিন্তু এখন বিশ্বের সবচেয়ে বড় বাজার তার জন্য খুলে গেছে। এটাই তো বৈচিত্র্যায়ন। একদম। ল্যাটিন আমেরিকার অনেক দেশের অর্থনীতি এক বা দুটি পণ্যের ওপর নির্ভরশীল। এই ধরনের মনোকালচার অর্থনীতি খুব ঝুঁকিপূর্ণ। এই চুক্তিটা ইকুয়েডরকে সেই ঝুঁকি থেকে বেরিয়ে আসার একটা পথ করে দিয়েছে, যা ল্যাটিন আমেরিকার অর্থমন্ত্রীরা গত 50 বছর ধরে করার স্বপ্ন দেখে এসছেন। তাহলে একদিকে আমরা দেখছি কারখানা তৈরি, বাজার খুলে দেওয়া আর অবকাঠামো নির্মাণের একটা মডেল। এর বিপরীতে আমেরিকার প্রস্তাবটা এখন ঠিক কীরকম? এখানেই সবচেয়ে বড় পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে। আমেরিকা দৃষ্টিভঙ্গিটা এখন ক্রমবর্ধমানভাবে শর্তসাপেক্ষ এবং শাস্তিমূলক হিসেবে দেখা হচ্ছে। যেমন কোনো আলোচনা ছাড়াই মেক্সিকান স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক বসিয়ে দেওয়া হয়েছে। এমনকি ব্রাজিলের তৈরি বিমানের উপরও 10% শুল্ক আরোপ করা হয়েছে। এটা অনেকটা নিজের অংশীদারকে শাস্তি দিয়ে দূরের প্রতিদ্বন্দ্বীকে আঘাত করার মতো। তাহলে ল্যাটিন আমেরিকার একজন নেতার সামনে এখন দুটো রাস্তা খোলা। একদিকে প্রস্তাব আমাদের সাথে কারখানা তৈরি করুন, আপনার দেশে সাপ্লাই চেইন গড়ে তুলুন এবং আপনার দেশের ড্র্যাগন ফ্রুট আমাদের বিশাল বাজারে বিক্রি করুন। আর অন্যদিকে প্রস্তাব খ, আপনি যদি আমাদের কথা মতো না চলেন তাহলে আমরা আপনার স্টিলের ওপর 25% শুল্ক বসিয়ে দেব এবং আপনার বাজারে প্রবেশাধিকার নির্ভর করবে আপনার রাজনৈতিক আনুগত্যের ওপর। একদম। পছন্দটা বেশ পরিষ্কার হয়ে যায়, তাই না? একটি মডেলে আপনাকে উন্নয়নের অংশীদার হিসেবে দেখা হচ্ছে, অন্য মডেলে আপনাকে হয় অনুগত থাকতে হবে, না হলে শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা এই আলোচনাটা শুরু করেছিলাম ওয়াশিংটনের সেই পুরনো ভদ্রতার মুখোশ বা ভেলভেট স্যুটের গল্প দিয়ে। এখন মনে হচ্ছে সেই স্যুটটা খুলে ফেলা হয়েছে এবং মুগুরটাই একমাত্র দৃশ্যমান। এবং সেই শূন্যস্থানেই ইকোসিস্টেম গ্লোবালাইজেশন এবং সমন্বিত সহনির্মাণের মতো ধারণাগুলো জায়গা করে নিচ্ছে। এটা স্পষ্ট যে জবরদস্তিমূলক কূটনীতি, অর্থাৎ শুল্ক, হুমকি আর আমার কথা মতো চলো, এই নীতি ক্রমশ পিছু হচ্ছে। বন্দর, কারখানা এবং 5G টাওয়ারের মাধ্যমে যে নক্কর উন্নয়নের মডেল পেশ করা হচ্ছে তার আবেদন অনেক বেশি শক্তিশালী। এক কথায়, যে অঞ্চলটিকে একসময় অবহেলার সাথে ঘরের পেছনের উঠান বলা হতো, সেই উঠান এখন আর কারো ব্যক্তিগত সম্পত্তি নেই। এটা একটা সত্যিকারের বিশ্ববাজার হয়ে উঠেছে, যেখানে সবাইকেই প্রতিযোগিতা করে সেরা প্রস্তাবটি দিতে হচ্ছে। দিন শেষে সমীকরণটা বেশ সহজ। যদি পুরনো মডেলটি আনুগত্যের বিনিময়ে এক ধরনের সুরক্ষা দিত এবং নতুন মডেলটি অংশীদারিত্বের বিনিময়ে দৃশ্যমান উন্নয়ন দিচ্ছে, তাহলে পরিস্থিতিটা বেশ পরিষ্কার। বিশ্বব্যবস্থার এই নতুন বাজারে দেশগুলো এমন একটা সম্পর্কই বেছে নেবে যা তাদের সম্মান এবং স্বায়ত্ত শাসনের আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেয়। মুখোশটি সরে গেছে, কিন্তু হয়তো এর নিচে যা ছিল, অর্থাৎ সম্মান এবং স্বায়ত্তশাসনের সেই মৌলিক আকাঙ্ক্ষা, সেটি সবসময় একমাত্র বাস্তব ছিল। বিশ্ব বদলাচ্ছে এবং নতুন ইতিহাস তারাই লিখছে যারা শুধু মুগুর নিয়ে নয়, বরং কলম, চুক্তি আর উন্নয়নের ব্লুপ্রিন্ট নিয়েও টেবিলে উপস্থিত হচ্ছে।